দেখো নেক্সট চ্যাপ্টার তোমাদের তাপ গতিবিদ্যা। তাপ এক প্রকার শক্তি, এটা আমরা আগে থেকেই পড়ে এসেছি জানি। আর এই শক্তির সঙ্গে গতিবিদ্যার একটা সম্পর্ক আছে। গতিবিদ্যা আমরা যেটা পড়েছিলাম একদম প্রথম দিকে, এই ক্লাস 11 এর প্রথম মেকানিক্স পোর্শনটা যখন পড়েছিলাম। হুম গতিবিজ্ঞান, সেই গতিবিজ্ঞানের সঙ্গে তাপের একটা সাদৃশ্য, যেখানেও আমরা দেখেছি যে যদি একটা এমভরের বস্তু গতিশীল থাকে ভি বেগে, তাহলে তার যে গতিশক্তিটা হয় সেই গতিশক্তির ভ্যালু আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি বলতাম। একটা এমভরের বস্তু যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় থাকে, তাহলে এর মধ্যে একটা স্মৃতিশক্তি স্টোর হয়ে থাকে, যেটাকে আমরা ইপি বলি। ইপি সমান এমজি এইচ, নাকি? তাহলে এই যে বস্তুর মধ্যে একটা শক্তি থাকে, এই শক্তিটা কনভার্ট হয়ে যায় কোন একটা শক্তিতে। আমরা জানি যে 8 প্রকার শক্তি আছে। এই 8 প্রকার শক্তির কোন একটা শক্তিতে রূপান্তর হয়। এবং এটাও আমরা ছোটবেলায় পড়েছি যে সমস্ত শক্তির শেষ পরিণতিটা তাপ শক্তি। ঠিক আছে? যেমন উদাহরণ হিসাবে তুমি জানবে যে ধরো এম ভরের একটা বস্তু এইরকম ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে। এটা ভূপৃষ্ঠ, সেখান থেকে এই উচ্চতায় আছে, যেটা তোমরা ক্লাস 9 থেকে পড়ে এসেছো। যে এম ভরের বস্তুটা যদি এই এ উচ্চতায় থাকে, মানে সরি এ বিন্দুতে থাকে, তখন তার মোট শক্তি, এটাকে আমি ই এ বলছি, ই এ সমান এম জি এইচ। এখানে সে স্থির অবস্থায় আছে। ঠিক আছে? বস্তুটা যদি কিছুটা নেমে এরকম বি বিন্দুতে আসে, এখানে বস্তুটা একটা বেগ অর্জন করে। হুম এটা আমরা জানি। ও এই উচ্চতা থেকে বস্তুকে ফেলে দিলেই, স্থির অবস্থা থেকে যদি ফেলে দেওয়া হয়, যত নিচের দিকে নামবে তত বেগটা বাড়বে। এবং এখানে তাহলে বি বিন্দুতে তার কিন্তু শুধু স্থিতিশক্তি থাকবে তা নয়, মানে ধরে নাও সেই মুহূর্তে বস্তুটার ভূমি থেকে যে হাইটটা, এই হাইটটা, এটা যদি তোমার এইচ ডট হয়, তাহলে সেক্ষেত্রে ইবি, ইবি সমান কত? এমজি, স্থিতিশক্তিটা কত হচ্ছে? এমজি এইচ ডট, এমজি এইচ ডট প্লাস তার গতিশক্তি, এখানে যে গতিবেগটা অর্জন করবে সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? মানে এখানে দেখতেই পাচ্ছ এইচ অপেক্ষা এইচ ডটটা কমে গেছে, এইচ ডটটা কমে গেছে। আবার যত নিচের দিকে নামবে, অর্থাৎ ধরে নাও এইরকম জায়গায় এলো, সি বিন্দুতে এলো, যেখানে এই এইচ ডটের ভ্যালুটা, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে বস্তুটার হাইট নেই, তাহলে সেক্ষেত্রে বস্তুটার মোট শক্তি ইসি সমান হয়ে যাবে, সেখানে তার সর্বোচ্চ গতিবেগ, এটা যদি ভি ডট হয়, তাহলে সেইখানে তার গতিশক্তিটা, এই মোট শক্তিটা তার গতিশক্তি হবে, অর্থাৎ হাফ এম ভি ডটের স্কোয়ার। ঠিক আছে? যেটা আমরা ছোটবেলায় প্রমাণ করেছি যে বিনা বাধায় পতনশীল যে কোনো বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির সমষ্টি ধ্রুবক। এটা আমরা পড়ে এসেছি, তাই তো? তো এখন এই যে গতিশক্তিটা সে শেষ অর্জন হলো, অর্থাৎ প্রথমে তার ছিল স্মৃতিশক্তি, তারপরে হয়ে গেল গতিশক্তি। তারপরে কি হবে? এই যে শক্তিটা, এই গতিশক্তিটা যে অর্জন করলো ভূপৃষ্ঠে পড়ার মুহূর্তে, এই যে গতিশক্তিটা অর্জন করলো, এই শক্তিটা এবারে কি হবে? এটা একটু আমাদেরকে ভাবতে হবে। হুম? তো কি মনে হয় এই শক্তিটা কোথায় যাবে? মানে এটা তো শক্তি অবিনশ্বর আমরা পড়েছি, কোন রকম সৃষ্টি বা বিনাশ নেই, ধ্বংস নেই, তাই তো? তাহলে এখানে এই যে গতিশক্তিটা সে অর্জন করলো, এখানে তার স্মৃতিশক্তি ছিল, সেটা কনভার্ট হয়ে গেল এখানের গতিশক্তিতে। কিন্তু এখানে পড়ে যাওয়ার পর ওই গতিশক্তিটা তারপরে কি হবে? কি করে স্মৃতিশক্তি, স্মৃতিশক্তি হতে হলে তাহলে আবার উপরে যেতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখানে কি হয় না, এই শক্তির রূপান্তর ঘটে যায়। এই গতিশক্তিটা আমরা এই উদাহরণটার ক্ষেত্রে সাধারণত দুটো ঘটনা দেখতে পাই। দুটো বলবো না, তিনটেই বলি। তিনটে ঘটনা কি না, বস্তুটা যদি একটু নরম মাটিতে পড়ে, তাহলে কিছুটা ভিতরে প্রবেশ করবে, কিছুটা কার্য
করবে ওখানে ঘর্ষণ বলের বিরুদ্ধে বা বাধা বলের বিরুদ্ধে, সেখানে শক্তি কিছুটা নষ্ট হবে। এইটা একটা কৃতকার্য হিসাবে কিছুটা খরচ হলো। 2 নম্বর, একটা শব্দ উৎপন্ন হবে, এখানে একটা শব্দ উৎপন্ন হবে। তাহলে শব্দ শক্তি হিসাবে কিছুটা রিলিজ হয়ে যাচ্ছে, শক্তি বেরিয়ে যাচ্ছে। আর কি না, এখানে লাস্ট অফ অল এখানে তাপ শক্তি কিছুটা গরম হয়ে যায়। এটা তাপ শক্তি হিসাবে রূপান্তর হবে। ঠিক আছে, যেটা আমরা দেখেছি যে ধরো একটা বুলেট, বন্দুকের গুলি যদি তোমার ছুড়ে দেওয়া হয় কোনো, এটা ধরে নাও ধাতব কোনো প্লেট আছে, সেই প্লেটটা দেওয়ালে লাগানো আছে, এখানে বন্দুকের গুলি দিয়ে বারবার সেটাকে হিট করা হচ্ছে, তাহলে দেখবে একটা সময় সেটা গরম হয়ে গেছে, তাই তো? তারপর আরো তোমরা ঘটনা দেখতে পাবে যে, যেটা হচ্ছে ধরে নাও ওই সেই লেদ দোকানে, মানে যেগুলো সোল্ডারিং করা হয় যে সমস্ত দোকানে, সেরকম যদি এরকম একটা লোহার যদি রডকে তোমার ড্রিল করা হয়, এখানে যদি ফুটো করা হয়, এরকম জায়গায় যদি ফুটো করা হয়, তাহলে দেখবে ড্রিলটা যেখানে করা হচ্ছে লোহাটাও গরম হচ্ছে এবং ড্রিলটাও গরম হয়ে যাচ্ছে। দেওয়ালে যখন ড্রিল করা হয়, হুম, কোনো কিছু পেরেক বা কোনো কিছু পোতার জন্য যখন ড্রিল করা হয়, তো সেই জায়গায় দেখবে ড্রিল মেশিনটা যে খোলার যেটা ড্রিল করছে সেটা গরম হয়ে যায়। তাহলে গরম হচ্ছে কেন? তাহলে এখানে তোমরা হয়তো বলবে কারেন্ট পাঠানো হচ্ছে, কারেন্ট পাঠালেই তো তোমার গরম হয়ে যায়, যেমন ইলেকট্রিসিটিতে কারেন্ট পাঠালে গরম হয়ে যায়, হিটারে কারেন্ট পাঠালে গরম হয়ে যায়। কিন্তু প্রত্যেকটা যন্ত্রের একটা মেকানিজম আছে, তো তাহলে এখানে কি করে, বিদ্যুৎ শক্তিটা ড্রিল মেশিনের ক্ষেত্রে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, গতি শক্তিতে রূপান্তরিত করে। তো সেই জন্য ড্রিল মেশিনের ফলাটা ঘুরতে থাকে। হুম? তাহলে এইভাবে ঘুরতে ঘুরতে যখন সে ফুটো করছে, দেয়ালে যখন ফুটো করছে, সেই দেয়াল কি করছে, একটা বাধা দিচ্ছে, সেই বাধা বলের বিরুদ্ধে কার্য হচ্ছে, সেই কার্যটা এখানে তাপশক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং তার জন্য ফলাটা গরম হচ্ছে। ঠিক একই রকম ভাবে লোহার ড্রিলটাতেও ওই যখন তুমি এই ফলা দিয়ে গরম ড্রিল করছো মানে ফুটো করছো, এখানে বাধা একটা থাকছে, সেই বাধা বলের বিরুদ্ধে কারেন্ট কি করছে, মোটরটাকে জোর করে ঘোরাচ্ছে। হুম? তাহলে এখানে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করছে, এবং সেই যান্ত্রিক শক্তির জন্য ড্রিলটা যখন ঘুরছে, তখন কি হবে, ওইখানে একটা বাধা বলের উৎপত্তি হচ্ছে, সেখান থেকে তাপ উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা এতগুলো উদাহরণ দেখে যেটা জানতে পারলাম যে কিছু পরিমাণ যে কোনো বস্তুর মধ্যে যখনই কিছু পরিমাণ যান্ত্রিক শক্তি থাকে, সেই যান্ত্রিক শক্তি কোনো না কোনো ভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সব ঘটনার ক্ষেত্রেই যে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোট শক্তিতে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তো এই যে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, কতটা পরিমাণ তাপ পাওয়া যাবে, কিছু পরিমাণ কার্য করলে যে তাপ পাওয়া যাচ্ছে কতটা পরিমাণ পাওয়া যাবে, সেটা নির্ণয় করার জন্য একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা তোমাদেরকে এখানে করতে হবে, যেটাকে তাপগতিবিদ্যার প্রাথমিক সূত্র বলা যায়, প্রাথমিক সূত্র, যেটা জুল সূত্র নামে পরিচিত। সরি, যেটা কি বলা হচ্ছে যে যদি ধরে নাও কোনো একটা সংস্থা ডব্লু পরিমাণ কার্য করে এবং তার ফলে যদি এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয়, যেমন আমরা হাতে হাতে ঘষছি, হাতে হাতে যখন ঘষবো তখন কি হচ্ছে না, হাতটা গরম হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি করছি, একটা যান্ত্রিক কার্য করছি। ঠিক আছে, সেই কার্যটা কি না, এখানে সেটা ডব্লু। ঠিক আছে, ডব্লু পরিমাণ কার্য করলাম, তাহলে সেই কার্য করার ফলে হাতে হাতে গরম ঘষলেই গরম হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে সেই উৎপন্ন তাপ সেটা যদি এইচ হয়, এটা যদি এইচ হয়, তাহলে এইটা বলছে কি, জুল সূত্র বলছে যে ডব্লু সমানুপাতিক এইচ। প্র্যাকটিক্যালি আমরা সেটা জানি যে যত হাতে বেশি বেশি করে ঘষবো, তত বেশি পরিমাণ গরম হবে, মানে তাপ তত বেশি উৎপন্ন হবে। তাই তো? এটা সমানুপাতিক বলছে। তো এখান থেকেই একটা সম্পর্ক এখানে নিয়ে আসতে হবে, সমানুপাতিক ধ্রুবক একটা থাকবে, যে ধ্রুবকটাকে ডব্লিউ সমান জে এইচ বলা হয়। যে কি না, এখানে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। হ্যাঁ, এগুলো আমরা পড়েছিলাম আগে ছোটবেলায়, যে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। হুম,
হ্যাঁ, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হয়। ঠিক আছে, এই যে এর এখান থেকে যে কোশ্চেন গুলো তোমাদের হয় এই সম্পর্কটা থেকেই কিছু কোশ্চেন থাকে, যেমন যে সংজ্ঞা প্রথমে জানতে হবে, যে কাকে বলে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে, তাহলে এই সম্পর্কটা থেকেই পেয়ে যাব যে ইকাল টু ডব্লিউ বাই এইচ, নাকি? তো এখানে যে যদি যদি তোমার এইচ ইকাল টু 1 হয়, তাহলে দেখো জে ইকাল টু ডব্লিউ হবে, ঠিক কিনা? যদি এইচ ইকাল টু 1 হয় তাহলে জে ইকাল টু ডব্লিউ, এটা হয়ে যাচ্ছে। তার মানে এটা বলবে যে এখানে এইচটা কি, তাপ, তো উৎপন্ন তাপ। তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে তাকেই বলা হচ্ছে জুল তুল্যাঙ্ক বা যান্ত্রিক তুল্যাঙ্ক। হুম, এবারে এইটা যদি কোনো একক মানে কোনো একটা পদ্ধতি মেনটেন করে বলো, তাহলে ধরে নাও তাপের একক কি, তাপের একক হচ্ছে ক্যালোরি। 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এবারে এর এককটা কি পড়বো? একক, এখানে দেখো যে এর একক, এটা কার্যের একক, কার্যের একক এটা যদি সিজিএস পদ্ধতিতে বলা হয়, একক সিজিএস পদ্ধতিতে, তাহলে কার্যের একক কি এখানে, কার্যের একক, সরি, আর তাপের একক কি, ক্যালোরি। ঠিক আছে, বা এটা তোমার লেখা হবে এরকম, ইংরেজিতে লিখি যদি আর পার ক্যালোরি। ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে এই এককটা বলা হবে। আচ্ছা যদি এসআই পদ্ধতিতে হয়, এসআই পদ্ধতিতে হলে কি হবে, এসআই হলে কার্যের এককটা কি, কার্যের একক আমরা জানি জুল, আর তাপের একক ক্যালোরি। দেখো তাপের একক কিন্তু তোমার জুলও হয়, কিন্তু প্রচলিত যেটা একক সেটা হচ্ছে ক্যালোরি, মানে এটাই ব্যবহারিক একক, তাপকে ক্যালোরি এককেই প্রকাশ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, সেই জন্য জুল পার ক্যালোরি আর আর পার ক্যালোরি, তার মানে তোমাদেরকে এখানটা থেকে যেটা জানতে হচ্ছে, দেখো শুধুমাত্র কার্যের এককটা কনভার্ট করা হচ্ছে, কার্যের এককটা চেঞ্জ হচ্ছে। সিজিএস পদ্ধতিতে কার্যের একক আর, আর এসআই পদ্ধতিতে কার্যের একক জুল, সেই জন্য জুল পার ক্যালোরি বা আর পার ক্যালোরি এই দুটোই হচ্ছে তোমার জে এর একক, সিজিএস এবং এসআই। কিন্তু একটা ক্ষেত্র তোমাদের এখানে আছে, মনে রাখতে হবে যে যদি উৎপন্ন তাপের একক, এইখানে যে তাপটা উৎপন্ন হয়েছে এইচ, এই যে তাপ উৎপন্ন হয়েছে, এই উৎপন্ন তাপের এককটাকে যদি এসআই পদ্ধতিতে প্রকাশ করা হয়, আমরা কিন্তু ক্যালোরিতে প্রকাশ করেছি, দেখো দুই ক্ষেত্রেই ক্যালোরিতে প্রকাশ করেছি, সেই জন্য জুল পার ক্যালোরি বা আর পার ক্যালোরি হয়েছে। কিন্তু উৎপন্ন তাপ যদি কোনো কোনো ক্ষেত্রে, এই চ্যাপ্টারে দেখবে অঙ্ক করবে, ক্লাস 12এও আছে এই কনসেপ্টের কিছু অঙ্ক, যে যখন দেখবে যে উৎপন্ন তাপকে জুল এককে প্রকাশ করা হচ্ছে, জুল, তাহলে দেখো কার্যের এককও জুল এসআই পদ্ধতিতে এবং তাপের এককও জুল, তাহলে তখন কিন্তু কোনো একক থাকবে না। হুম, তার মানে উৎপন্ন তাপ যদি, উৎপন্ন তাপ যদি তোমার জুল এককে প্রকাশ করা হয়, জুল এককে প্রকাশ করলে জে এর কোনো একক থাকে না, একক থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে জে এর একক আমরা জানলাম। এবারে আমাদেরকে জানতে হবে জে এর মান, জে এর মানটা কি, কত। তো নরমালি জে এর ভ্যালু, জে এর মান, হ্যাঁ এটা লেখা হয় 4.2
এইটা ইন্টু 10⁻⁷, এটা 8 পার ক্যালোরি, 8 পার ক্যালোরি, অর্থাৎ এটা সিজিএস পদ্ধতিতে এর মানটা, সিজিএস পদ্ধতিতে। হুম, আর এটা যদি এসআই পদ্ধতিতে করা হয় তাহলে 4.2, এটা জুল পার ক্যালোরি, এটা এসআই পদ্ধতিতে বললাম, ঠিক আছে, 4.2 জুল পার ক্যালোরি। আচ্ছা, এরপরে একটা কেস যেটা আমি বললাম, তোমরা আগেও পড়েছিলে ক্যালোরি চ্যাপ্টারতে, যে ক্যালোরি এবং জুলের মানে তাপের সিজিএস এবং এসআই এককের মধ্যে সম্পর্ক, যেটা আমি বলেছিলাম ক্যালোরি এবং জুল, সিজিএস একক হচ্ছে তোমার তাপের, সিজিএস একক ক্যালোরি, আর এসআই একক কি না, এটা হচ্ছে জুল, তাই তো? এদের মধ্যে সম্পর্ক ছিল 1 ক্যালোরি ইকাল টু 4.2 জুল। এটা হচ্ছে তাপের ক্ষেত্রে, ঠিক আছে, এটা তাপের সম্পর্ক ক্যালোরি এবং জুলের মধ্যে। তো স্বাভাবিকভাবেই আমি যে ব্যাপারটা বলছিলাম একটু আগেই, তো দেখো এখানে 4.2 জুল পার ক্যালোরি রয়েছে, তো তাহলে এইটা 4 জুল থাকলো। এরপরে ক্যালোরি, এই ক্যালোরিটাকে তুমি যদি জুলে কনভার্ট করে দাও, আমি কি বললাম, যদি উৎপন্ন তাপ জুল এককে প্রকাশ করা হয়, তাহলে এখানে উৎপন্ন তাপ জুল এককে প্রকাশ করলে কি 1 ক্যালোরি সমান কত হয়, 4.2 জুল। তাহলে এখানে তুমি ক্যালোরির জায়গায় লিখবে 4.2 জুল। তাহলে দেখো জুল আর জুল কেটে গেল, 4.2 কেটে গেল, তার মানে এখানে একক বিহীন উৎপন্ন তাপ যদি জুল এককে প্রকাশ করা হয় তাহলে যে এর কোনো একক থাকে না, এটা তো আগেই বললাম। এবং তার ভ্যালুটাও কত হচ্ছে, তখন ভ্যালুটা জাস্ট সংখ্যাগত মান 1 হচ্ছে, জাস্ট নিউমেরিক্যাল একটা ভ্যালু 1, 1। সেই কারণে এই চ্যাপ্টারে বেশ কিছু দেখবে অঙ্ক, বেশিরভাগ অঙ্ক তোমরা যদি এসআই পদ্ধতিতে করো তাহলে জে কে নিয়ে ভাবতে হয় না আর কি, মানে উৎপন্ন তাপটা যদি জুল এককে প্রকাশ করো তাহলে জে এর ভ্যালুটা সেখানে 1 হয়ে যায়, ঠিক আছে। তার মানে এই নয় যে আমি সিজিএস পদ্ধতিতে অর্থাৎ 8 পার ক্যালোরি বা জুল পার ক্যালোরিতে যদি প্রকাশ মানে যে কে বসাই অঙ্ক খুব কঠিন হয়ে যাবে, তা কিন্তু নয়। এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় এই এটার দরকার হয় আর কি, যে সেখানে এসআই যদি প্রকাশ করে দাও তাহলে জে এর ভ্যালুটা আর বসাতে হচ্ছে না, তাহলে ক্যালকুলেশনটা তোমার ছোট হয়ে যাবে। হুম, আর এখানে যেহেতু তোমরা ক্যালকুলেটর ইউজ করছো, সেই হিসাবে তুমি যে পদ্ধতিতে অঙ্ক দেওয়া থাকবে সেই পদ্ধতিতেই অঙ্ক করবে, ঠিক আছে। কোনো সমস্যা নেই, সমস্ত এককটাকে মানে যেগুলো দেখে নিবে যে আমি সিজিএস করবো না এসআই করবো, প্রথমেই তোমাকে অঙ্কের ডাটা দেখে বুঝে নিতে হবে যে করবে, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের এই চ্যাপ্টারের প্রাথমিক একটা থিওরি। এরপরে এই চ্যাপ্টার সংক্রান্ত মানে এই ফর্মুলা সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আছে, মানে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে তোমাদের, সেই অঙ্কগুলো একটা পরীক্ষাতে থাকে, হয় এমসিকিউ এর মধ্যে, নয় 2 নম্বরের কোশ্চেনের মধ্যে একটা অঙ্ক থাকবে। সেই হিসাবে এখানের অঙ্কগুলো তোমাদের কিন্তু করতে হবে। দেখো উদাহরণ 1-এর যে অঙ্কটা আছে, একটি তাপ উপরিবাহী বস্তু দ্বারা তৈরি একটি নলের মধ্যে 800 গ্রাম সীসার গুলি ভর্তি করে নলের দুই প্রান্ত বন্ধ করা হলো। নলটি 1 মিটার লম্বা এবং সেটিকে উল্লম্বভাবে ধরা হলো। নলটিকে হঠাৎ ওঠানো হলো যাতে সবকটি সীসার গুলি এক প্রান্ত থেকে অপর প্রান্তে নেমে আসে। এইভাবে নলটিকে 50 বার ওঠানোর ফলে দেখা গেল সীসারগুলির উষ্ণতা এত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। উৎপন্ন তাপ সম্পূর্ণভাবে সীসায় আছে ধরে নেওয়া হলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান নির্ণয় করো। সিম্পল এখানে যে অঙ্কটা এখানে বলেছে সেটা হচ্ছে যে এইরকম একটা আহ, একটা মানে এরকম ফাঁপা কোনো একটা নল, এই নলের মধ্যে দুই প্রান্ত বন্ধ এবং এই নলের মধ্যে কিছু সিসার গুলিকে ভরে দিয়েছে। হ্যাঁ, সিসার গুলি এরকম ভরে দিয়েছে। এই নলটার দৈর্ঘ্য এটা বলা আছে কত, 1 মিটার নলটার দৈর্ঘ্য বলা আছে।
দেখো তাহলে এখানে সিসার গুলিগুলো এই জায়গায় আছে। এবার এটাকে যদি উল্টে দেওয়া হয়, মানে এইভাবে যদি উল্টে দেওয়া হয়, তাহলে কি হবে না, সিসার গুলিগুলো তখন মানে এটা যদি এ প্রান্ত আর এটা যদি বি প্রান্ত হয়, তাহলে বি প্রান্তটা নিচে নামছে আর এ প্রান্ত উপরে উঠে যাচ্ছে, তার মানে স্বাভাবিকভাবে আবার সিসার গুলিগুলো এই জায়গায় এসে জমা হবে, তাই তো? তো এইভাবে যদি এখানে জমা হয়ে যায় তাহলে কি হচ্ছে, এই সিসার গুলিগুলো যেমন আমি একটু আগেই তোমাদেরকে বলছিলাম, এম ভরের বস্তুটা যদি একদম এই উচ্চতায় থাকে, এই উচ্চতা থেকে যখন নিচে নামে এই জায়গায় যখন পড়ে তখন একটা কার্য হয়। এখানে কার্য কৃতকার্য ডব্লিউ সমান কি জানি আমরা, mgh, এই পরিমাণ কৃতকার্য হয়। তাহলে এখানে যে সিসার গুলিগুলো আছে সবাই তো ঠিক এরকম ভাবে উপর থেকে নিচে পড়ছে নাকি? এইচ উচ্চতা, এইচ মানে এখানে তোমার দেখো বলা আছে 1 মিটার, 1 মিটার লম্বা একটি নল, তার মানে কি এই যে এইচটা, এইচ এক্ষেত্রে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তুমি সিজিএস এ যদি অঙ্কটা করো, এটা একবার উল্টানোর জন্য সিসারগুলির ভর দেওয়া আছে, দেখো সিসারগুলির ভর 800 গ্রাম, 800 গ্রাম হচ্ছে সিসারগুলির ভর। তাহলে এখানে এম এর ভ্যালু 800, জি এর ভ্যালু 980 ইন্টু এইচটা কত, কত উচ্চতা নামছে না 100। তাহলে এখানে একবার উল্টানোর জন্য এত আর কার করতে হচ্ছে, এত আর একবার উল্টানোর জন্য। তাহলে এখানে কতবার উল্টানো হয়েছে, মোট 50 বার। তো স্বাভাবিকভাবেই মোট কৃতকার্যটা, তাহলে মোট কৃতকার্য কত হচ্ছে, মোট কৃতকার্য ডব্লিউ ডট সমান 50 ইন্টু জাস্ট এইখানে যে ভ্যালুটা আমরা বের করলাম, আচ্ছা 800 ইন্টু 980 ইন্টু 100, এত আর। তো এইখানে এই যে কৃতকার্যটা হলো, এই কৃতকার্যের জন্য কিছু পরিমাণ তাপ হয়ে যাবে, মানে এখানে কি হচ্ছে তোমার এটা যখন পড়ছে উল্টানো হচ্ছে তাহলে কি হবে, কৃতকার্যটা হচ্ছে, আমি প্রথমে কি বললাম, এই কৃতকার্যটা শেষ পরিণতি কি না তাপ, তাই তো? তাহলে এখানে তাপ শক্তিতে রূপান্তর হবে, অর্থাৎ এই যে কার্যটা হলো, কার্যটা হওয়ার জন্য তাপ উৎপন্ন করবে, তাহলে উৎপন্ন তাপটা কত, তাহলে উৎপন্ন তাপ যদি এইচ হয়, এইচ সমান আমরা কি জানি জুলের সূত্র অনুযায়ী ডব্লিউ বাই জে, উৎপন্ন তাপ যেটা হলো সেটা এইচ সমান ডব্লিউ বাই জে, ঠিক আছে? তাহলে এখানে ডব্লিউর ভ্যালু আমরা বসিয়ে দেব, ডব্লিউর ভ্যালু এটা যেটা ক্যালকুলেশন করলাম, এই ডব্লিউর ভ্যালুটা এখানে, তাহলে এখানে ডব্লিউর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, এটা ডব্লিউর মান। জে এর ভ্যালু দেখো এখানে এই জায়গাটাই তোমাদের বোঝার ব্যাপার আছে, এইখানটায় ভুল হয়ে যায় অনেক সময়। দেখো এখানে ডব্লিউটা তোমার হচ্ছে আর ইউনিটে আছে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে, অর্থাৎ এই জে এর যে ভ্যালুটা বসাতে হবে, সরি জে এর মানটা নির্ণয় করতে বলেছে না যান্ত্রিক তুল্যাঙ্ক, ঠিক আছে? এইখানে তাহলে ছাড়ো, এটার ক্ষেত্রে ওইটা দরকার নেই, এখানে তাহলে জে সমান কত, ডব্লিউ বাই এইচ। তাহলে এই যে এইচটা উৎপন্ন তাপ, এটা আমরা পরিমাপ করব কি করে, দেখো যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটা জন্য এখানে দেখো বৃদ্ধি পেয়েছে 3.89 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে, সিসার গুলিগুলোর উষ্ণতা 3.89 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেয়েছে। দেখো এই কনসেপ্টটাই তোমাদের ক্যালোরিমিতিতে ছিল, আমি এই কারণেই ক্যালোরিমিতির অঙ্কগুলো তোমাদেরকে করালাম। হুম, দেখো এই যে এম ভরের বস্তু অর্থাৎ 800 গ্রাম ভরের বস্তু, যার আপেক্ষিক তাপ দেওয়া আছে, এটা হচ্ছে আপেক্ষিক তাপ, তার উষ্ণতা বৃদ্ধি কত না 3.89 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? তাহলে এই 800 গ্রাম ভরের সিসার গুলিগুলোর উষ্ণতা 3.89 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কতটা তাপের প্রয়োজন, ঠিক আছে? সেই প্রয়োজনীয় তাপ আমরা জানি H ইকাল টু এমএসটি, H ইকাল টু এমএসটি, ডিটা কি এখানে উষ্ণতা বৃদ্ধি। তো স্বাভাবিকভাবে এখানে ডব্লিউ জায়গায় তুমি যেটা বসাবে 50 ইন্টু 800 ইন্টু 980 ইন্টু 100, এটা হলো ডব্লিউর ভ্যালু, আর এইচ এর ভ্যালু কত, এটা ডব্লিউ ডট সরি ডব্লিউ ডট, আর এখানে এইচ এর ভ্যালুটা কত, এইচ এর ভ্যালু এখানে একই হবে 800 ইন্টু আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.03 ইন্টু টিটা কত উষ্ণতা বৃদ্ধি 3.89, ঠিক আছে? বাস এটা সিম্পল ক্যালকুলেশন করবে, এটা যেটা বেরোবে তোমার দেওয়াই আছে 4.
4.2 ইন্টু 10⁻⁷, এটা যেহেতু দেখো আর সিজিএস পদ্ধতিতে আছে আর পার ক্যালোরি, এটা হচ্ছে জে এর হচ্ছে তোমার মান। ঠিক আছে, এখানে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলোই প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। এখানে দেখো 2 নম্বর অঙ্কটা যেটা আছে, এই 2 নম্বর অঙ্কটাও একই ফর্মুলা এবং একই কনসেপ্টে আছে। এটা করবে, এই অঙ্কটা আর বলছি না। এরপরে 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা এখানে যেটা আছে, 1 কেজি ভরের একটি বস্তু 1 কিমি উঁচু থেকে মাটিতে পড়ার পর যদি পুরোটাই শক্তিতে রূপান্তরিত হয়, উৎপন্ন তাপ কত? দেখো এখানে ওই একই রকম, আমি প্রথমেই যে থিওরিটা পড়ানোর সময় বললাম যে এম ভরের বস্তু এই উচ্চতা থেকে একদম মাটিতে পড়ছে, ভূমিতে পড়ছে, এখানে তার টোটাল যে তার গতিশক্তিটা কনভার্ট হয়ে যাবে তাপ শক্তিতে। অর্থাৎ এখানে তার স্থিতিশক্তি যদি তুমি এ বিন্দু রেসপেক্টে বলো, এ বিন্দুতে তার যে স্থিতিশক্তি ছিল সেই স্থিতিশক্তিটাই কনভার্ট হয়ে যাবে এখানে তাপ শক্তিতে। অর্থাৎ এখানে আমরা যদি ডব্লুটা বের করি, কৃতকার্য ডব্লু সমান mgh। ঠিক আছে, আর এর ফলে উৎপন্ন তাপ এই সমান কত? W/J। তো এখানে তোমাকে সেই তাপের পরিমাণটাই নির্ণয় করতে হবে। যেহেতু এখানে দেখো 1 কেজি ভরের 1 কিমি উচ্চতা থেকে মাটিতে পড়ায়, এখানে জে এর যেমন মান দিয়ে দিয়েছে, জে এর মান দিয়ে দিয়েছে, সুতরাং এটা অঙ্কটা সিজিএস পদ্ধতিতে করতে পারো। যদি ভাবো যে আমি এসআই পদ্ধতিতে করব, আমি অঙ্কটা এসআই পদ্ধতিতে করছি, বই সিজিএস এ করা আছে। এসআই হলে ডব্লিউ সমান কত? mgh। তো তাহলে এম এর ভ্যালু কত? এখানে 1 কেজি, জি এর ভ্যালু কত? 9.8, আর এইচ এর ভ্যালু কত? 1 কিমি বলেছে, এটা মিটারে করলে 10⁻³ ঠিক আছে, মিটার ডিভাইডেড বাই, তাহলে এইটা কি, এটা যদি তুমি এসআই এ করো ডব্লিউর একক কি হবে? ডব্লিউর একক, এটার একক জুল হবে, জুল। ঠিক আছে, তাহলে এখানে তোমার জে এর এককটা তাহলে এসআই পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ জে এর এককটা কি হবে? 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, তার মানে এখানে তোমাকে শুধু জে এর মানটা বসাতে হবে 4.2। ঠিক আছে, তাহলে এটা যদি আমি একক সমেত বসাই জুল পার ক্যালোরি, তাহলে দেখো এখানে জুল আর জুল কেটে যাচ্ছে, জুল জুল কেটে যাচ্ছে, তাহলে কি উৎপন্ন তাপটা তোমার ক্যালোরি ইউনিটে থাকছে, ক্যালোরিতে। ঠিক আছে, দেখো এরপরে তোমাদের সব অঙ্কগুলোই W=JH করতে করতেই দেখবে নিজেদেরকেই বোরিং লাগবে যে সব তো একই ফর্মুলাই হচ্ছে, কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটু একটু ডিফারেন্স সামান্য আছে, তো সেই হিসাবে প্রত্যেকটা অঙ্কই কিন্তু প্র্যাকটিস করবে তোমরা। যেমন এখানে 4 অঙ্কটা দেখো, একটি জলপ্রপাতের জল 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে, এর শক্তির 75%, এই জায়গাটাই কিন্তু ভালো করে একটু নজর দেবে। এই শক্তির 75% তাপে পরিণত হয়ে জলে শোষিত হলে জলের উষ্ণতা বৃদ্ধি কত হবে? তার মানে এরকম ধরে নাও জলপ্রপাত, এখান থেকে এখানে জল পড়ছে এই জায়গায়, ঠিক আছে, এখান থেকে জলের ধারা এই জায়গাতে পড়ে এই জায়গায় পৌঁছাচ্ছে। তাহলে তুমি জলটাকে এরকম যদি কিছু বস্তু হিসাবে ধরে নাও যে কোনো মুহূর্তে এম পরিমাণ জল পড়ছে, সেই জলটা এই জায়গায় পৌঁছাচ্ছে, কত উচ্চতা থেকে পড়ছে? না এই উচ্চতা থেকে, যেমন বস্তু পড়ছিল এই ক্ষেত্রেও তাই। তাহলে কৃতকার্য কত? একই রকম বের করবে, ডব্লিউ সমান mgh, এই পরিমাণ কৃতকার্য। ঠিক আছে, তাহলে এবারে দেখো এখানে এই জিনিসটি ভালো করে বুঝতে হবে যে এই যে শক্তিটা, এই শক্তির 75% তাপ রূপান্তর করছে, অর্থাৎ টোটাল শক্তির 75% মাত্র তাপ উৎপন্ন করছে, 25% তাপ উৎপন্ন করছে। তাহলে তাপ উৎপন্নের জন্য, তাপ উৎপাদনের জন্য মানে কার্যকর শক্তি, যেটা কার্যকর শক্তি W ডট সমান কত হচ্ছে? 75/100 ইন্টু W। তাহলে W 75% বলেছে, তাহলে যেটা তাপ উৎপন্ন করছে সেটা হচ্ছে W, অর্থাৎ কার্যকর শক্তি, সেটা কত? 75 ইন্টু W। তাহলে এখানে 75/100
ইন্টু ডব্লিউর ভ্যালু mgh, ঠিক আছে? তাহলে mgh, তাহলে এই যে ডব্লিউ ডট তার জন্য তো তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে উৎপন্ন তাপ কত? উৎপন্ন তাপ h সমান কত? ডব্লিউ ডট বাই জে। আবার দেখো এর ফলে এই ডব্লিউ ডট তোমার হচ্ছে তাপটা কৃতকার্যটা তাপ রূপান্তর করার জন্য যে তাপটা উৎপন্ন হয়েছে সেই তাপটা জল শোষণ করছে। কোন জলটা? না যে জলটা পড়ছে। তাহলে কত তার ভর ছিল? না তার ভর ছিল এম। তাহলে সেই জল যদি তাপটা গ্রহণ করে তার উষ্ণতা বৃদ্ধি হবে। তাহলে উষ্ণতা বৃদ্ধিটাই নির্ণয় করতে বলেছে। তাহলে উষ্ণতা বৃদ্ধি যদি থিটা হয় তাহলে এইচ এর জায়গায় কি লিখবো? এম এস টি বা থিটা, ঠিক আছে? এটা ডব্লিউ ডট এর জায়গায় আমি বসিয়ে দেবো ওই 75/100 মানে 0.75, 0.75 ইন্টু এম জি এইচ, ঠিক আছে? দেখো এখানে এম কেটে যাচ্ছে, এস টা কত? জলের আপেক্ষিক তাপ 1, তাহলে 0.75 ইন্টু জি এর ভ্যালু 980 ইন্টু এইচ, টা কত? এখানে 50 মিটার বলেছে, সিজিএস পদ্ধতিতে করলে 50 ইন্টু 100, ঠিক আছে? আর জলের আপেক্ষিক তাপ তো এই জলের হ্যাঁ আপেক্ষিক তাপ 1 হয়, সেই জন্য নিচে 1 লিখতে পারো না পারো, এটা ডিগ্রি সেন্টিগ্রেডে বেরোবে। আচ্ছা এখানে আর একটা জিনিস আমি ছেড়ে দিয়েছি, এখানে জে এর ভ্যালুটা ডিভাইডেড বাই জে, এখানে জেটা ছাড়া হয়ে গেছে। তাহলে জে এর ভ্যালুটা এখানে যেহেতু এটা তুমি আর ইউনিটে বের করেছো সিজিএস পদ্ধতিতে, অর্থাৎ জে এর ভ্যালু এখানে হবে 4.2 ইন্টু 10⁷, এটা বসাতে হবে আর পার ক্যালোরি। তাহলে উপরেরটা ক্যালোরি নিচেরটা ক্যালোরি কেটে যাবে, দিয়ে তোমার উত্তরটা চলে আসবে। দেখো এবারে একই রকম অঙ্ক, 5 এর অঙ্কটা, স্থির অবস্থা থেকে একটি ধাতুর টুকরো 90 মিটার নিচে পড়ায় টুকরোটির উষ্ণতা 1.4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লো। যদি ধরা যায় যে উৎপন্ন তাপের 2/3 ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে কার্যকর হয়, তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান নির্ণয় করো। এখানেও যে এর ভ্যালু নির্ণয় করতে হবে। এটাও সেই প্রথম অঙ্কটা যেরকম করেছিলে সিসারগুলি, সেই অঙ্কটার মতো। এখানে স্থির অবস্থা থেকে একটি ধাতুর টুকরো 90 মিটার থেকে পড়ছে, তার মানে এখানে ডব্লুটা পেয়ে যাবে, ডব্লু সমান mgh, এটা পেয়ে গেলে, ঠিক আছে? এম এর ভ্যালু এখানে আমরা জানি না, ধরে নেব এম, জি এবং এইচটা 90 মিটার, এটা সিজিএস এ কনভার্ট করে দেবে। তারপর টুকরোর উষ্ণতা তোমার 1.4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লো, অর্থাৎ এইচটা কত তুমি এখান থেকে পেয়ে যাবে। এইচ সমান হচ্ছে এমএসটি, এখানে এম এর মান দেওয়া আছে, মানে দেওয়া আছে বলতে তুমি যেটা ধরে নিয়েছো আর কি, এই এম আর এম ধরে নিয়েছো। তাহলে এস টা আপেক্ষিক তাপ দেওয়া আছে, আর টি টা কত, উষ্ণতা বৃদ্ধি কত, সেটাও দেওয়া আছে 1.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবারে এখানে বলা আছে যদি ধরে নেওয়া যায় যে উৎপন্ন তাপের 2/3 ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে কার্যকর, তাহলে প্রথমে তোমাকে কতটা তাপ উৎপন্ন হচ্ছে সেটা বের করতে হবে। অর্থাৎ আমরা ফর্মুলা থেকে জানি এইচ সমান হচ্ছে ডব্লিউ বাই জে, এইচ সমান ডব্লিউ বাই জে। তাহলে এই তাপটা উৎপন্ন হয়েছে, এই উৎপন্ন তাপের 2/3 ধাতু কি করছে? গ্রহণ করছে। তাহলে ধাতু যে তাপটা গ্রহণ করছে সেটা হচ্ছে এইচ ডট, এইচ ডট সমান কত? 2/3 এইচ। তাহলে আবার এখানে তুমি এইচ ডট সমান কত? তাহলে এটা এইচ ডট হবে, মানে যেটা উষ্ণতা বৃদ্ধি করছে সেটা হচ্ছে এইচ ডট, এমএসটি। তাহলে এই জায়গায় আমি বসিয়ে দেবো এমএসটি, আর এটা 2/3 এইচ এর জায়গায় বসাবো ডব্লিউ বাই জে। তাহলে এখানে এমএসটি 2/3 ইন্টু ডব্লিউর জায়গায় লিখবো mgh বাই জে, ঠিক আছে? এখানে কেটে যাবে, কেটে যাচ্ছে, তাহলে জে সমান কত? 2/3 ইন্টু gh বাই st, প্রত্যেকটার মান দেওয়া আছে। এখানে 2/3 ইন্টু জি এর ভ্যালু তুমি যদি সিজিএস এ করো 980 ইন্টু এইচ এর ভ্যালু 90 আছে, তাহলে 9000 হয়ে যাবে, ডিভাইডেড বাই এস, আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.1, আর টি যেটা দেওয়া আছে উষ্ণতা বৃদ্ধি 1.4, ব্যাস এটা ক্যালকুলেট করবে তোমার, তাহলেই জে এর মানটা বেরিয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে বেরাবে, অর্থাৎ 4.2 ইন্টু 10⁷ আর পার ক্যালোরি, এটাই হবে।
নয়ের অঙ্কটা একই রকম, জলপ্রপাতের অঙ্ক যেটা করলাম আগে সেরকমই হবে। এই জায়গায় শুধু বলেছে দেখো 80%, মানে উৎপন্ন তাপের, যেমন আগের অঙ্কটা 2/3 এখানে যেমন 2/3 দেখো, আগের অঙ্কটা ছিল না 2/3 ধাতুর উষ্ণতা বৃদ্ধিতে কার্যকর হয়, এখানে যেটা বলছে যে উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ হচ্ছে, অর্থাৎ যে তাপটা উৎপন্ন হচ্ছে তার 80% জল গ্রহণ করছে। ঠিক আছে, সেই রকম ভাবে একই রকম প্রসেসে প্রথমে তুমি এইচটা উৎপন্ন করবে, এইচটা বের করবে, এইচটা বের করার পরে তার 80% ধরবে। হুম, তাহলে এইচ ডট ইকাল টু 80% অফ এইচ। ঠিক আছে, মানে এইচ ডট ইকাল টু 80%, 80/100 ইন্টু এইচ। এখানে যেমন 2/3 ছিল, এই জায়গায় তোমার 80/100 হবে। ঠিক আছে, দিয়ে করবে একই রকম ভাবে। তাপ গতিবিদ্যার কিছু চলরাশি আছে। চলরাশি কাকে বলে? আমরা জানি যে যে সমস্ত রাশির মান পরিবর্তনশীল হয়, অর্থাৎ স্থির মান থাকে না, তাদেরকেই চলরাশি বলে। তো নর্মালি আমরা যেটা জানি, যদি এরকম একটা কোনো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র আমরা আঁকি, তো সেই জায়গায় ধরো এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষ, এটা এক্স ডট, এটা ওয়াই, আর এটা ওয়াই ডট, আর এটা জেড, আর এটা জেড ডট, তাই তো? এরকম ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে যে কোনো বস্তুর একটা যদি অবস্থান এখানে প্রকাশ করা হয়, এই জায়গায় পি বিন্দুতে আছে, তো সেক্ষেত্রে তার স্থানাঙ্ক আমরা কি লিখি? এক্স কমা ওয়াই কমা জেড। যেখানে তোমার এক্স ওয়াই জেড এই তিনটির মান জানা না থাকলে আমরা বস্তুটার অবস্থান সম্বন্ধে সঠিক ধারণা পাবো না। ঠিক আছে, এবং এক্ষেত্রে কোনো একটা ভ্যালু, মানে যেখানে আমরা জানি এক্স মানে কি, যে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর কত দূরত্ব আছে, ওয়াই এর ভ্যালু মানে কি, মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, জেড মানে কি, মূল বিন্দু থেকে কত উচ্চতায় আছে, মানে এই যে ভূমিটা যদি এক্স ওয়াই তলটা ভূমি হয়, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা আমরা বুঝাই। তো সেই জন্য প্রত্যেকটাই তিনটে রাশিরই মান সঠিকভাবে জানা থাকলে তবে আমরা বস্তুটার অবস্থান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো বা বোঝাতে পারবো। তো এখানে তোমরা জানো যে বস্তুর অবস্থান বিভিন্ন সময় বিভিন্ন হতে পারে, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটের মানই পরিবর্তন এখানে হতে পারে। সেই জন্য এই ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে এক্স ওয়াই জেড হলো তিনটি চলরাশি। ঠিক আছে, ভ্যারিয়েবল। ঠিক সেই রকম ভাবেই আমাদের তাপগতিবিদ্যার কিছু চলরাশি আছে, যেমন তোমরা জানবে যে এইরকম একটা কোনো কন্টেনার, এর মধ্যে কিছু পরিমাণ তোমার গ্যাস আছে, তার চাপ ধরে নাও পি, আয়তন ভি, উষ্ণতা ধরে নাও টি, আর এতে ধরে নাও এন সংখ্যক কোনো গ্যাস আছে। ঠিক আছে, এবারে এটাকে তুমি এরকম করে দিতে পারো। তো ধরো এই চেম্বারে কিছু পরিমাণ গ্যাস ছিল, যেরকম বললাম এই কন্ডিশনে কিছু পরিমাণ তোমার গ্যাসের মধ্যে রাখা আছে। তুমি যদি এর জায়গায় শুধুমাত্র তাপ দিয়ে দিলে সিস্টেমটা, উষ্ণতা যদি বাড়িয়ে দাও, তাহলে বলতো এই রাশিগুলোর মধ্যে এখানে যে চারটা রাশি বলেছি, চারটা রাশি এটা অবশ্যই আবদ্ধ, চারটা রাশির প্রত্যেকটা মানে কি কনস্ট্যান্ট থাকবে? কোনগুলো ভ্যারি ভ্যারি করবে এই জায়গায়? দেখো পি চেঞ্জ হয়ে যাবে, উষ্ণতা বাড়া মানেই গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়বে, সুতরাং পি চেঞ্জ হবে। তারপর আয়তন একই থাকবে, কারণ এই সিস্টেমের আয়তন কোনো পরিবর্তন হচ্ছে না, আয়তন একই থাকবে। টেম্পারেচার বৃদ্ধি পাবে, মানে পি ডট টি ডট, আর অণুর সংখ্যা, এই অণুর সংখ্যাটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কারণ এখানে বাইরে থেকে ভিতরে কোনো গ্যাসের আদান প্রদান হচ্ছে না, টোটালটাই আইসোলেটেড। তার মানে দেখতে পাচ্ছ এখানে একটা সিস্টেম যেটা তোমার পিভিটিএন চলরাশি দ্বারা প্রকাশ করা হচ্ছিল, সেটা পরবর্তী ক্ষেত্রে উষ্ণতা পরিবর্তন করলেই দেখো এই দুটো চলরাশি পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে না, সিস্টেমটা অন্য সিস্টেমে পরিণত হচ্ছে, তার অবস্থাটার পরিবর্তন ঘটছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এই জন্য এই পিভিটিএন, গ্যাসের ভর, গ্যাসের ঘনত্ব ইত্যাদি সবগুলো কিন্তু এখানে গ্যাসের বা তাপগতিবিদ্যার এগুলো ভ্যারিয়েবল বলা হচ্ছে, চলরাশি।
কারণ এইগুলোর পরিবর্তনের মাধ্যমে একটা গ্যাসীয় সংস্থা আর একটা কোনো গ্যাসীয় সংস্থাতে পরিণত হবে। এইগুলোর মান তুমি ফিক্স না বলে দিলে তুমি গ্যাসীয় সংস্থা সম্বন্ধে ধারণা পাবে না, সঠিক অবস্থাটা কি অবস্থায় আছে। ঠিক আছে, তো এই তাপগতিবিদ্যার এখানে দুই ধরনের চলরাশি থাকে, দুই ধরনের এখানে আবার ডিফাইন করা আছে। যেমন ধরো তোমাদের কার্টেসীয় নির্দেশতন্ত্র আর পোলার নির্দেশতন্ত্র পড়েছিলে। কার্টেসীয় নির্দেশতন্ত্রের স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই জেড, আর পোলার নির্দেশতন্ত্রের স্থানাঙ্ক ছিল আর কমা থিটা, এই দুটো ছিল। ঠিক আছে, এইখানেও সেরকম গ্যাসীয় বা তাপগতিবিদ্যার যে চলরাশি আমরা পড়ছি সেই চলরাশি দুই রকমের হয়, একটা হচ্ছে সংকীর্ণ চলরাশি আর একটা হচ্ছে ব্যাপক চলরাশি। তোমাদের আগে এগুলো পরীক্ষায় কোশ্চেন থাকতো, সংকীর্ণ চলরাশি কাকে বলে বা ব্যাপক চলরাশি কাকে বলে। তো সংকীর্ণ চলরাশি হচ্ছে যে সমস্ত চলরাশি গুলো সংস্থার ভরের উপর নির্ভর করে, মানে যে কোনো একটা তাপগতিবিদ্যা সংস্থা যদি হয় তার একটা ভর থাকবে। সংস্থার যে কোনো গ্যাসীয় পদার্থ বলো না কারণ মিনিমাম হলেও কিছু পরিমাণ ভর থাকে। সেই ভরের উপর যদি চলরাশি গুলো নির্ভরশীল হয় তখন সেগুলোকে ব্যাপক চলরাশি বলা হয়। আর যদি চলরাশি গুলো ভরের উপর নির্ভরশীল না হয় তাহলে সেটা হবে সংকীর্ণ চলরাশি। ঠিক আছে, জাস্ট সংকীর্ণ চলরাশি এবং ব্যাপক চলরাশির এখানে সংজ্ঞাগুলো পড়বে, যে সংজ্ঞা যেটা বলা আছে দেখো, যে সমস্ত চলক কোনো তাপগতীয় সংস্থায় থাকা পদার্থের পরিমাণ বা ভরের উপর নির্ভরশীল নয় সেগুলি হচ্ছে সংকীর্ণ চলরাশি। আর যেগুলো নির্ভরশীল মানে তার সঙ্গে সমানুপাতিক হয় আর কি, তাপগতিবিদ্যা সংস্থায় থাকা পদার্থের ভরের সঙ্গে সমানুপাতিক হয় সেগুলি ব্যাপক চলরাশি বলা হয়। এখানে তোমাদের এই উদাহরণগুলো কিন্তু মনে রাখবে, যে উদাহরণ যেমন চাপ, উষ্ণতা, পৃষ্ঠটান ইত্যাদি এইগুলো হচ্ছে তোমার উদাহরণ। আবার এদিকে আয়তন, গ্যাসের আয়তন জানো, চৌম্বক ভ্রামক এটা এখন জানবে না, 12 আছে, অভ্যন্তরীণ শক্তি, এন্ট্রপি, এইগুলো হচ্ছে তোমার উদাহরণ হিসাবে মনে রাখতে হবে। ব্যাপক চলরাশি এবং সংকীর্ণ চলরাশি আগে ডেফিনেশন থাকতো এবং উদাহরণ, এখন এগুলো এরকম দিয়ে দিবে, কিছু চলরাশির উদাহরণ দিয়ে দিবে, দিয়ে হয়তো বলবে এগুলির মধ্যে কোনটি সংকীর্ণ চলরাশি আর কোনটি ব্যাপক চলরাশি। ঠিক আছে, এরকম 1 নম্বরের কোনো কোশ্চেন থাকতে পারে। তো এইরকম ভাবেই এরপরে তোমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই জায়গাটা থেকে তোমাকে কিছু ঘটনা এখানে বুঝতে হবে। যে ধরো এটা এটা একটা ঘনকাকার কোনো পাত্র, মানে এই রুমটাকে তুমি ভাবতে পারো, এই রুমটার এই জায়গায় তোমার ধরো এখানে তুমি কিছু পরিমাণ গ্যাস নিয়েছো, পি চাপে, ভি আয়তনে, টি উষ্ণতায়, ধরে নাও এম এম ভরের, এখানে অনুসংখ্যাটা বলছি না, এম ভরের, এবং যার ঘনত্ব এক্ষেত্রে ডি, ডি ঘনত্বে একটা গ্যাস নিয়েছি, কারণ ঘনত্বটাও একটা চলরাশি। হুম? তো এখানে যদি পুরো জায়গার সমস্ত জায়গার কথা ভাবা হয়, এই বস্তুটার মানে যে আয়তনটায় আমি গ্যাসটা নিয়েছি তার যে কোনো অংশে তুমি পি চাপ সমান হবে, এখানে চাপ যায় এখানে চাপ, প্রত্যেকটা অংশের চাপ সমান হবে। ভি টোটাল আয়তনটা, টেম্পারেচার প্রত্যেকটা জায়গার টেম্পারেচার একই, এবং গ্যাসের ভর সমগ্র অণুগুলো নিয়ে যে ভরটা গঠিত সেটা হচ্ছে গ্যাসের ভর। আর এখানে ঘনত্বটা কি, প্রত্যেকটা অংশের ঘনত্ব সমান, এটা নির্দিষ্ট সিস্টেমের ক্ষেত্রে বললাম। তো নরমালি এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কোন সিস্টেমের ঘনত্ব ডি সমান কি, আমরা জানি এম বাই ভি, একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে এখানে যদি আয়তন কনস্ট্যান্ট থাকে আমরা দেখতে পাচ্ছি ডাইরেক্টলি ডি সমানুপাতিক এম, ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে এম এর সঙ্গে। তার মানে আমরা এই ঘনত্বটাকে ব্যাপক চলরাশি বলবো, যেহেতু ভরের উপর নির্ভরশীল, তাই না? কিন্তু দেখো এই সিস্টেমটার ক্ষেত্রে কি ঘটে, এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা যদি এরকম সমান 4টা ভাগে ভাগ করে দিই, ঠিক আছে, সমান 4টা ভাগে ভাগ করে দেব,
এরকম সমান 4টা ভাগে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পর দেখো প্রত্যেকটা ভাগের আয়তন কত হবে। এটা v/4 হবে, এটা v/4, এটা v/4, এও v/4। আচ্ছা, এখানে যদি টেম্পারেচার কত হবে, টোটালটা টেম্পারেচার যদি টি থাকে, আমি তো জাস্ট পার্টিশন দিয়ে ভাগ করে দিয়েছি, তাহলে নিশ্চয়ই এর টেম্পারেচার টি থাকবে, এরও টেম্পারেচার টি থাকবে, এখানেও টেম্পারেচার টি থাকবে, এখানেও টেম্পারেচার টি থাকবে। উষ্ণতার কোনো পরিবর্তন হচ্ছে না। একই রকম ভাবে জাস্ট পার্টিশন দিয়ে ভাগ করে দিয়েছি মানে এর চাপটাও, এরও চাপ পি, এরও চাপ পি, এরও চাপ পি, এরও চাপ পি। ঠিক আছে। আচ্ছা, এবারে এই প্রত্যেকটা অংশের ভর কত হবে না, টোটাল সিস্টেমটার ভর যেহেতু এম ছিল, 4টা ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে মানে অবশ্যই ভরটা m/4 হয়ে যাবে। এটা m/4, এটা m/4, এটা m/4 এবং এটা m/4। ঠিক আছে। এবারে তোমাকে বের করতে বলেছিলাম, আমি যখন যেটা দেখালাম যে d সমানুপাতিক m, মানে ঘনত্বটা ভরের সঙ্গে সমানুপাতিক হচ্ছিল, অর্থাৎ ব্যাপক চলরাশি হচ্ছিল। দেখো এখানে কি হয়, প্রত্যেকটা অংশের ঘনত্ব, তাহলে এই অংশের ঘনত্ব, এটা যদি আমি ডি ডট বলি, ডি ডট সমান কত, m/v। এখানে mটা কত, m/4। আচ্ছা, আয়তনটার কথা বলা হলো না, এখানে আয়তনটা কি হবে, টোটাল আয়তনটা যদি v হয়, তাহলে না স্বাভাবিকভাবেই প্রত্যেকটা অংশের আয়তন v/4। ও লিখেছি না, প্রথমেই লিখেছি, ঠিক ঠিক, আয়তন v/4 হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এখানে d ডট সমান কত, m/v। তাহলে এখানে v এর জায়গায় কত হবে, প্রত্যেকটা অংশের আয়তন v/4। তাহলে 4 4 কেটে যাচ্ছে, এটা কি হচ্ছে m/v, আর m/v সমান কত, d। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, d ডট ইকুয়াল টু d, অর্থাৎ সিস্টেমটার ঘনত্বের কোনো পরিবর্তন হচ্ছে না, যেটা আমরা ফর্মুলা থেকে জেনেছিলাম যে d হচ্ছে ভরের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ ব্যাপক চলরাশি। কিন্তু এই সিস্টেমটার ক্ষেত্রে এখানে সংকীর্ণ চলরাশি হচ্ছে, সংস্থার ভরের উপর নির্ভরশীল হচ্ছে না। ঠিক আছে, এটা একটা ব্যতিক্রম কেস। এরকম কিছু জায়গায় কোশ্চেন যদি তোমাকে দিয়ে দেয় যে ক্ষেত্রে ঘনত্বের সংকীর্ণ চলরাশি হবে না ব্যাপক চলরাশি হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু সংকীর্ণ চলরাশি বলতে হবে। ঠিক আছে, দেখাও যে ঘনত্ব ভরের উপর নির্ভরশীল নয়, এইভাবে তাহলে তখন ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে। দেখো আরো এখানে কিছু সংকীর্ণ চলরাশি এবং ব্যাপক চলরাশির কিছু তালিকা দেওয়া আছে, এই তালিকাটা একটু পড়ে নিবে। যেমন সংস্থা, টান করা তার যেটা বলা হচ্ছে, তার টান হচ্ছে সংকীর্ণ চলরাশি, আর দৈর্ঘ্য এটা হচ্ছে ব্যাপক চলরাশি। কারণ তারের, তারকে যদি টান টান করে রাখা হয়, তো তারের টানটা সব জায়গায় সমান। ধরে নাও এই দেওয়াল থেকে এই দেওয়ালের মধ্যে একটা তারকে টান টান করে রাখা, তো প্রত্যেকটা অংশের টান কিন্তু সমান, কিন্তু তার দৈর্ঘ্যটা ভরের উপর নির্ভরশীল, অর্থাৎ যত দৈর্ঘ্য বাড়বে তত কি ভরটা বৃদ্ধি পাবে। মানে যদি উল্টো ভাবে বলা হয়, ভর বাড়ালেই দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো সেই জন্য ভরটা হচ্ছে তোমার ব্যাপক চলরাশি, এই সরি দৈর্ঘ্যটা। রাসায়নিক সংস্থা যেমন মধ্যে বলেছে চাপ এবং আয়তন, চাপ হচ্ছে তোমার সংকীর্ণ চলরাশি, আয়তন এক্ষেত্রে ব্যাপক চলরাশি। আয়তন বাড়ালেই গ্যাসের ভর বাড়বে। ঠিক আছে। তারপরে পৃষ্ঠ স্বর, যেটা পৃষ্ঠ শক্তি তোমরা পড়লে, পৃষ্ঠ টান, যেখানে পৃষ্ঠ টান এস, এটা কিন্তু সংকীর্ণ চলরাশি, কিন্তু তার ক্ষেত্রফল, যত পৃষ্ঠ স্বরের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে তত ভর বৃদ্ধি পাবে, সেই জন্য সেটা ভরের উপর নির্ভরশীল হচ্ছে, অর্থাৎ এটা ব্যাপক চলরাশি। পরা চৌম্বক পদার্থ, এগুলো তোমরা 12 এ পাবে। চৌম্বক ক্ষেত্রের তীব্রতা এইচ আর চৌম্বক ভ্রামক এম। এখানে এইচ হচ্ছে সংকীর্ণ চলরাশি, আর চৌম্বক ভ্রামক, এটা ভ্রামক টামক গুলো এখন হয়তো তোমরা জানবে না, 12 এ উঠো ওখানে জানতে পারবে ভ্রামক কি। সেটা হচ্ছে তোমার এম হচ্ছে ব্যাপক চলরাশি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসি তোমার অবস্থার অপেক্ষক এবং পথ অপেক্ষক। অবস্থার অপেক্ষকটা কি, স্টেট ফাংশন এবং পাথ ফাংশন। মানে কোন একটা, আমরা যে ভ্যারিয়েবল বললাম, ভ্যারিয়েবল কি নির্ভরশীল হয়, হুম, ভ্যারিয়েবলের মান পরিবর্তন হয়, ওই জন্যই তার নাম ভ্যারিয়েবল। আমরা যেটা বলছিলাম যে ভেরিয়েবল বা চলরাশি তোমার পড়লে তোমরা কোনো কোনো ক্ষেত্রে ভেরিয়েবল পরিবর্তন হয় যেটা ভরের উপর নির্ভরশীল হয়, আবার ভরের উপর নির্ভরশীল হয় না। ঠিক আছে, তো সংকীর্ণ চলরাশি ব্যাপক চলরাশি পড়লাম। আবার কিছু কিছু ক্ষেত্র আছে, কিছু কিছু রাশি আছে যেগুলো এটা পথের উপর নির্ভর করবে,
মানে একটা সংস্থাকে আর একটা জায়গাকে নিয়ে গেলে একটা সিস্টেম থেকে আর একটা সিস্টেমে যাচ্ছ, কোনো একটা পথের উপর নির্ভর করবে, সেইগুলোকে আমরা পথ অপেক্ষক বলবো। আর কোনো কোনো জায়গায় দেখা গেল পথের উপর নির্ভর করছে না, সেটাকে পথ অপেক্ষক বলা হবে না, অর্থাৎ সেটাকে স্টেট ফাংশন বলা হবে, অবস্থার অপেক্ষক। ব্যাপারটা কিরকম না, ধরো তোমরা যেরকম ছোটবেলায় পড়েছিলে যে একটা এরকম কোনো নততল, ঠিক আছে, এই একটা নততল, এই নততলটা যদি মসৃণ হয়, ধরো এ বি সি, এটা যদি মসৃণ নততল হয়, এইটা হচ্ছে এ বি তো ভূমি, এবিটা তো ভূমি, তাহলে একটা বস্তুকে এই বি বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে যাচ্ছ, ঠিক আছে, যে পরিমাণ কার্য করতে হবে, আর এ বিন্দু থেকে সি বিন্দুতে নিয়ে গেলে দুই ক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ সমান যদি নলতলটা মসৃণ হয়। এটাকে কিন্তু তখন পথ অপেক্ষক বলা যাবে না, পথের উপর নির্ভরশীল নয়, মানে কোন পথে যাচ্ছে, এটা 1 নম্বর পথে না 2 নম্বর পথে যাচ্ছ তা কিন্তু নির্ভর করছে না। যেমন ধরো তোমরা পড়েছিলে সরণ, এই যে ডাইরেক্ট এখান থেকে এখানে গেলে, এই দিক থেকে এই পথে এখানে গেলে, এখান থেকে এই পথে এখানে গেলে, এদিক থেকে এখানে এখানে গেলে, যেখানেই যেই পথেই যাও না কেন, এক্ষেত্রে স্বর্ণের মান কিন্তু পথের উপর নির্ভরশীল নয়, নির্ভর করে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যে সরলরৈখিক যে দূরত্বটা। সেই জন্য এটা হচ্ছে স্টেট ফাংশন, ঠিক আছে, অবস্থার অপেক্ষক। হুম, পথের উপর নির্ভরশীল নয়। কিন্তু আবার যদি এরকম হয় যে ধরো এই যে আমি নদতলটা বলেছিলাম, নদতলটা যদি অমসৃণ হয়, তাহলে অমসৃণ হলে এখান থেকে এ থেকে যখন সিতে যাচ্ছ 1 নম্বর পথে, তখন যে পরিমাণ কার্য করতে হবে, আর এইখান থেকে বি থেকে যদি সি বিন্দুতে ডাইরেক্ট তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে কৃতকার্যের পরিমাণটা কম হবে। কারণ এখানে কোনো বাধা বল, অভিকর্ষ বল ছাড়া কোনো বাধা বল নেই, ঠিক আছে। কিন্তু এখানে যখন অমসৃণ তলে যাবে, ঘর্ষণের বিরুদ্ধে কিছুটা কার্য করতে হবে, স্বাভাবিকভাবে এখানে এক্সট্রা কার্য করতে হচ্ছে। সেই কারণে এক্ষেত্রে কৃতকার্যটা পথের উপর নির্ভরশীল হচ্ছে, তুমি কোন পথে কাজটা করছো তার উপর নির্ভরশীল হচ্ছে। সেই জন্য এক্ষেত্রে এটাকে পথ ফাংশন বলা হয়, এই কার্যটাকে তখন পথ অপেক্ষক বলা হয়, ঠিক আছে। তো সেই রকমই গ্যাস, মানে এই গ্যাস তাপগতীয় সংস্থায় কিছু এখানে চলরাশি আছে, যেগুলো তোমার পথের অপেক্ষক হয়, আর কিছু হয় অবস্থার অপেক্ষক। তাহলে কোনগুলো, যেমন ধরো এখানে আম, একটি সংস্থা সাম্যাবস্থায় থাকলে তার আয়তন, চাপ এবং তাপমাত্রা ইত্যাদি চলরাশিগুলি নির্দিষ্ট মানে থাকে, ফলে ওই মানগুলি সংস্থাটির অবস্থাকে নির্দেশ করে। যেটা আমি আগেই বললাম, যে কোনো গ্যাসীয় সংস্থার চাপ, আয়তন এবং তাপমাত্রা এইগুলো দ্বারা যে কোনো গ্যাসীয় সংস্থাকে প্রকাশ করা হয়, ঠিক আছে। আর এগুলোর পরিবর্তন হলেই গ্যাসীয় সংস্থাটা পরিবর্তন হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই এই মানগুলির সংস্থাটির অবস্থাকে নির্দেশ করে, এটা কোন অবস্থায় আছে। তোমরা যেমন গ্যাসের অঙ্ক করেছিলে, P1 V1/T1 = P2 V2/T2, এই ফর্মুলা দিয়ে একটা অবস্থা থেকে তার তাপমাত্রার পরিবর্তন করলে চাপের পরিবর্তন হয়ে গেল, আয়তনের পরিবর্তন হয়ে গেল, ঠিক আছে। তারপরে অন্য একটা সংস্থাতে পরিণত হচ্ছে, অন্য একটা অবস্থাতে চলে যাচ্ছে, সেই জন্য এটাকে অবস্থার অপেক্ষক বলা হচ্ছে এগুলোকে। তাই আয়তন, চাপ ইত্যাদি চলরাশিগুলিকে সংস্থার অবস্থার অপেক্ষক বলা হয়, ঠিক আছে। অন্যদিকে দেখো, কৃতকার্য এবং তাপ এই দুটি সংস্থার কোনো অবস্থার সঙ্গে জড়িত নয়, এরা সংস্থাটির যে কোনো পদ্ধতি বা প্রক্রিয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক, মানে কোন পথে তুমি প্রক্রিয়াটা করছো সেটার উপর নির্ভর করছে। কৃতকার্য করছো, যেমন আমি দেখালাম যে অমসৃণ তল যদি হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কোন পথে কার্যটা করলে সেই কার্যটা পথের উপর নির্ভরশীল হচ্ছে, ঠিক আছে। তাপ উৎপন্ন করছো, হাতে হাতে ঘষছো, বা কোনো অমসৃণ তলে কোনো কিছু দিয়ে ঘষছো, ঠিক আছে, তাপ উৎপন্ন হচ্ছে, ড্রিল দিয়ে গরম করছো, গরম গরম হয়ে যাচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে তুমি কাজটা করছো সেটার উপর ডিপেন্ড করছে।
সব জায়গায় যে একই পরিমাণ তাপ উৎপন্ন হবে তা তো নয়, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হবে। তো সেই জন্য এইগুলোকে পথের অপেক্ষক বলা হচ্ছে, পথ অপেক্ষক। অর্থাৎ ডব্লু এবং তাপ এই দুটি সংস্থা অবস্থার সঙ্গে জড়িত নয়, বরং এটা সংস্থার কোন পদ্ধতিতে বা কোন প্রক্রিয়া হচ্ছে সেটা দেখা হয়। যেমন এ অবস্থার কার্য হলো ডব্লু এ, আর এ থেকে যখন বি তে যাচ্ছ তাহলে এ বি, এটা কি বলছে, এই কৃতকার্য ডব্লিউ এ বিটা কি, এ থেকে বি যাওয়ার জন্য যে কৃতকার্যটা করা হচ্ছে। ঠিক আছে। আবার এ অবস্থা থেকে বি অবস্থাতে সংস্থাটি অন্যরকম প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে আসা যায়। হুম, মানে ব্যাপারটা কিরকম, ধরো এই যে বললাম এ থেকে তুমি সিতে গেলে, এই পথে গেলে কৃতকার্যটা কত হলো, এখানে তখন লেখা হচ্ছে ডব্লিউ এ টু সি, এরকম ভাবে লেখা হয়। তারপরে তুমি আবার ভূমিতে ফিরে এলে কোন পথে আসছো, সি থেকে বি, তখন সেটা লেখা হচ্ছে ডব্লিউ সি টু বি। তো এক্ষেত্রে যদি এটা অমসৃণ হয়, নলতলটা যদি অমসৃণ হয়, তাহলে সেক্ষেত্রে ডব্লিউএসি আর ডব্লিউসিবি দুটো সমান হবে। এই কারণে এটাকে পথের অপেক্ষক বলা হচ্ছে। অর্থাৎ কোন পথে তুমি কার্যটা করছো তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। সেরকম গ্যাসীয় সংস্থার ক্ষেত্রে এরকম কিছু আমরা ক্ষেত্র পাবো, যেই ক্ষেত্রে দেখবে যে একটা পথে তুমি নিয়ে যাচ্ছ তার জন্য যে কার্য করতে হচ্ছে, আর অন্য পথে যখন আসছো তার জন্য কিন্তু কার্য আলাদা হচ্ছে। ঠিক আছে। সেই জন্যই ওই সংস্থাগুলোকে তখন পথ অপেক্ষক বলা হবে। এগুলো আমরা পরে উদাহরণে তাপগতীয় সংস্থাতে দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, তোমার এখানে পথ অপেক্ষক হয়ে গেল। আচ্ছা, নেক্সট আসছি তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র। দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা কি, মানে আমরা তাপ ক্যালোরিমিতিতে যখন পড়েছিলাম যে যখন কোন একটা বস্তুকে তাপ দিচ্ছি, এই একটা বস্তুকে তাপ দিচ্ছি বাইরে থেকে, তাপ দেওয়া হচ্ছে, তাহলে কি হয় না, নরমালি এই বস্তুটার উষ্ণতা বৃদ্ধি পায়। এটাই আমরা দেখেছি যে সেখান থেকে এম ভরের বস্তুর আপেক্ষিক তাপ যদি এস হয়, তার উষ্ণতা বৃদ্ধি যদি টি হয়, তাহলে যে পরিমাণ তাপটা দিচ্ছি এই তাপ সরবরাহ তাপ এইচ সমান কি লিখি, এমএসটি। এটা আমরা জানি। ঠিক আছে। তো এইটা আমরা ক্লাস 10 পড়েছিলাম যে যখন কোনো ধাতব দণ্ডকে, ধরো এরকম কোনো ধাতব দণ্ড, সেই ধাতব দণ্ডটাকে তুমি গরম করছো, এই জায়গায় তুমি তাপ দিয়ে এটাকে গরম করছো, সব জায়গায় সমানভাবে তাপ দিয়ে এটাকে গরম করছো। হুম, তাহলে গরম করলে এই ফর্মুলাটাও এখানে প্রযোজ্য, মানে উত্তপ্ত হবেই। তাহলে কত পরিমাণ তাপ দিচ্ছি সেই তাপটা এই সমান এমএসটি এখান থেকে নির্ণয় করবে। কিন্তু আরেকটা ঘটনা ঘটে, কি হয় না, এই দণ্ডটা কিছুটা পরিমাণ দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। ঠিক কি না, এটা ক্লাস 10 পড়েছিলে তোমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যদিও এখানে আছে তোমাদের 11 আছে, ওই অংশটা আমি স্কিপ করে এসেছি, যে এর দৈর্ঘ্যে কিছুটা বৃদ্ধি ঘটে। দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটছে কিভাবে, দৈর্ঘ্যের বৃদ্ধি যখন ঘটছে, এটা তোমরা নিশ্চয়ই জানো, এই পদার্থের অণুগুলো, কঠিন পদার্থের অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, খুব কঠিন ভাবে নিজেরা নিজেদেরকে পরস্পরকে আকর্ষণ করে। তাই? তাহলে এই আকর্ষণ বলের বিরুদ্ধে যখন দূরে সরে যাচ্ছে, অণুগুলো যখন দূরে সরছে, তাহলে সে তো নিজে নিজে সরবে না, তাহলে বাইরে থেকে যখন তাপটা দিচ্ছে সেই তাপ কি করছে, অণুগুলোকে দূরে সরাচ্ছে। সেই কারণেই তো কঠিন পদার্থের দৈর্ঘ্যটা বৃদ্ধি ঘটছে। তাই তো? যেমন কঠিন পদার্থটা দৈর্ঘ্য বৃদ্ধি করছে, অণুগুলো তো কঠিন পদার্থের বাইরে যেতে পারে না, তো নিশ্চয়ই কঠিন পদার্থটা দৈর্ঘ্য বৃদ্ধি করছে। তার মানে অণুগুলোর মধ্যে একটা সেপারেশন তৈরি হচ্ছে। হুম, দৈর্ঘ্য বেড়ে যাচ্ছে মানে সেপারেশন তৈরি হচ্ছে। অর্থাৎ এই দুটো অণু ধরে নাও পারস্পরিক একটা দূরত্বে ছিল, একটা বল দ্বারা তারা আবদ্ধ ছিল, আকর্ষণ বল দ্বারা। এবারে এই অণু দুটোর মধ্যে সেপারেশনটা যদি বেড়ে যায়, অর্থাৎ ধরে নাও এখানে এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, মানে এদের দূরত্বটা বৃদ্ধি ঘটলো, তাহলে এই আকর্ষণ বলের বিরুদ্ধে একটা কার্য করতে হচ্ছে, ডব্লিউ ইকুয়াল টু কত, এফ ইন্টু এস, তাহলে একটা কার্য করতে হবে। ঠিক না, তাহলে এই কার্য, কার্যটা এক প্রকার শক্তি, তাহলে এই শক্তিটা কোথা থেকে পাবে,
তাহলে আমি যে পরিমাণ তাপ প্রয়োগ করেছি এখান থেকে যে হিটটা দিচ্ছি, যে তাপটা দিচ্ছি, সেখান থেকে সে কার্যটা করছে। অর্থাৎ এই হিটটা দুটো কাজে ব্যবহার হচ্ছে। কিভাবে না, একটা এই সংস্থার উষ্ণতা বৃদ্ধি করছে, অর্থাৎ এটা গরম হয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে বাহ্যিক কিছুটা কার্য করলো, অর্থাৎ আয়তনে সংকোচন হয়ে গেল। তাই এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র, যেটা বলছে বাইরে থেকে কোনো সংস্থাকে যদি তাপ দেওয়া হয়, এই সংস্থাকে তুমি যদি বাইরে থেকে কিছু পরিমাণ তাপ দাও, এই তাপটাকে আমি এখানে কিউ দ্বারা প্রকাশ করছি, এবং এই রূপটাই তোমাদের বেশি প্রচলিত, মানে বেশি ব্যবহার হয় বলে এই জন্য অবকলন রূপেই বলছি। ডিকিউ, ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হচ্ছে, তার ফলে এইটার সিস্টেমটার উষ্ণতা বৃদ্ধি হবে, সেই উষ্ণতা বৃদ্ধিটাকে আমি বলছি ডিইউ। এখানে ডিইউটা কি, ডিইউ হলো অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, ঠিক আছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিইউ। আর কি হয় না, গ্যাসের আয়তন কিছুটা বেড়ে যায়, সিস্টেমের আয়তন কিছুটা বেড়ে যায়, অর্থাৎ বাহ্যিক কিছুটা কার্য করে ডিডব্লিউ। সেই জন্য আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে লিখতে পারবো যে ডিকিউ ইকাল টু অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস বাহ্যিক কৃত কার্য ডিডব্লিউ। এটি হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ঠিক আছে, পরীক্ষাতে কোশ্চেন আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি লিখো। সেক্ষেত্রে তোমাদেরকে ওই সূত্রের বিবৃতি দিতে হবে যে বাইরে থেকে কোনো সংস্থাকে যদি তাপ দেওয়া হয়, সেই তাপ দুইভাবে ব্যবহার হয়। এক, গ্যাসের বা সিস্টেমের বা সংস্থার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, এবং বাহ্যিক কিছুটা কৃতকার্য করে। অর্থাৎ সংস্থাকে ডিকিউ পরিমাণ তাপ দেওয়া হলে, তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ডিইউ হলে এবং কৃতকার্য ডিডব্লিউ হলে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। ঠিক আছে, তো এবারে এখানে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো একটু জেনে রাখতে হবে, এগুলো তোমাদের কোনো এখান থেকে ব্যাখ্যা করার জন্য দরকার হবে। ধরে নাও কোনো একটা সংস্থা পরিবেশ থেকে মানে পারিপার্শ্বিক থেকে বিচ্ছিন্ন, এবং সেক্ষেত্রে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, তাপ দেওয়াও হচ্ছে না, আর তাপ না দেওয়ার জন্য তার কৃতকার্যও হচ্ছে না, এরকম একটা কন্ডিশন ভেবে নাও যে ডিকিউ জিরো আর ডিডব্লিউ জিরো। এটা যদি হয়, তো প্র্যাকটিক্যালি আমরা বুঝতেই পারছি তাকে যদি তাপ না দেওয়া হয় তার আয়তনের কোনো বৃদ্ধি হবে না, আর উষ্ণতার কোনো বৃদ্ধি হবে কি, সেটাও হবে না। উষ্ণতার বৃদ্ধি না হলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিও হবে না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে সেটাই বলছে, দেখো ডিকিউ সমান তুমি পড়েছিলে ডিইউ প্লাস ডিডব্লিউ, এটা পড়েছো। যেহেতু ডিডব্লিউ ইকাল টু জিরো আর ডিকিউ ইকাল টু জিরো, তাহলে ডিইউ সমান কত, জিরো। ডিউটা কি বলেছিলাম, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। শক্তি বৃদ্ধি যদি জিরো হয় তাহলে শক্তিটা কি ধ্রুবক থাকছে নাকি, শক্তি বৃদ্ধি যদি জিরো হয়, পরিবর্তন যদি জিরো হয়, তাহলে ধ্রুবকই তো থাকছে নাকি। তো সেই জন্য এই জায়গাটা আন্ডারলাইন করে রাখো যে কোনো বিচ্ছিন্ন সংস্থার অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকে। ঠিক আছে, বিচ্ছিন্ন সংস্থা মানে অন্য কোনো ভাবে তার মধ্যে তাপের আদান প্রদান হচ্ছে না, এটাকে বিচ্ছিন্ন সংস্থা বলা হয়। আবার যদি এরকম হয় যে ধরে নাও এমন একটি সংস্থা যেটা পারিপার্শ্বিক থেকে বিচ্ছিন্ন নয়, এক্ষেত্রে সংস্থাটিতে যে পরিমাণ তাপ দেওয়া হচ্ছে শুধুমাত্র তার বাহ্যিক কার্য করতেই খরচ হয়ে যাচ্ছে। যদি এরকম হয় যে কোনো একটা সংস্থাকে তুমি তাপ দিচ্ছ, সেই তাপটা টোটালটাই তার কৃতকার্য করতে খরচ হয়ে যাচ্ছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে কি, নিশ্চয়ই না। তাহলে এক্ষেত্রে যদি এরকম হয় ডিকিউ ইকাল টু ডিডব্লিউ, অর্থাৎ বাইরে থেকে যে তাপটা দিচ্ছ সেটা কৃতকার্য করতে ব্যয় হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী যে এইখানটা দিকে দেখো না, যে ডিকিউ ডিকিউ ইকাল টু যদি ডিডব্লিউ হয় তাহলে ডিউ সমান জিরো হয়ে যাচ্ছে নাকি, ডিউ সমান জিরো, আর ডিউ সমান জিরো মানে অভ্যন্তরীণ শক্তি কনস্ট্যান্ট ধ্রুবক থাকছে। ঠিক আছে, এটাই এখানে বলছে এই জায়গাটাই, পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন নয় এমন কোন সংস্থাকে যদি কোনো আবর্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় তবে তার অভ্যন্তরীণ শক্তি ধ্রুবক থাকে। এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে আবর্ত প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তির মান ধ্রুবক, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না। আবর্ত প্রক্রিয়াটা কি এটা আমরা পরে পড়বো, তবু একটু বলে দিচ্ছি। যেমন ধরো একটা এখানে বরফ আছে, বরফ আছে, আর
আর এখানে তোমার কি আছে, জল। ঠিক আছে, তাহলে বরফ থেকে জলে পরিণত হওয়ার জন্য তোমাকে তাপ দিতে হবে, কি 0°C উষ্ণতা জলে পরিণত হলো। আবার যদি সে সমপরিমাণ তাপ নিয়ে নাও তখন কি হবে, আবার গরমে পরিণত হবে। তাহলে এইটাকেই তখন আবর্ত প্রক্রিয়া বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ জল থেকে বরফে পরিণত হওয়া, আবার বরফ থেকে জলে পরিণত হওয়া, দুই ক্ষেত্রে যদি একই পরিমাণ তাপ দিয়ে এবং নেওয়া হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না। আচ্ছা শোনো, এরপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য বা গুরুত্বটা কি, এটাও তোমাদের পরীক্ষাতে কোশ্চেন থাকতে পারে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। সেক্ষেত্রে প্রথম যেটা আছে, যে সূত্র থেকে যান্ত্রিক শক্তি যে তাপ শক্তিতে রূপান্তরিত হয় সেটা জানা যায়। যদিও আমরা জুল সূত্র থেকে এই ধারণাটা অলরেডি পেয়ে গেছি, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় ডব্লিউ সমানুপাতিক এইচ বলা হয়েছে, মানে ডব্লিউ পরিমাণ কার্য করলে এইচ পরিমাণ তাপ উৎপন্ন হয় এটা বলেছিল, কিন্তু তাপের উৎপন্ন হওয়াটার পরিমাণটা ডব্লিউর সঙ্গে কিন্তু সমান নয়। অর্থাৎ ডব্লিউ পরিমাণ কাজ করলেই যে এইচ পরিমাণ তাপ পাবে, এখানে ডব্লিউ আর এইচ যে সমান হবে তা কিন্তু সেটা বলেনি। সেটা সমানুপাতিক, কার্যের পরিমাণ বাড়াও তাপের পরিমাণ বাড়বে এটা বলছে, কমালে কমবে। কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেই জায়গাটা ক্লিয়ার করে দেয় যে এখানে ডব্লিউ এবং উৎপন্ন তাপ এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, যেটা কি ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। ঠিক আছে, এখানে তুমি যে তাপটা প্রয়োগ করেছো বা যে কার্যটা সম্পন্ন হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তির কিছু পরিবর্তনের সঙ্গে যোগ হয়ে যাবে। হ্যাঁ, অভ্যন্তরীণ শক্তিটা ডিউ আর কৃত কার্যটা হচ্ছে ডিডব্লিউ, এই দুটোর সমষ্টিটা হবে তোমার ডিকিউ, মানে যে পরিমাণ সরবরাহ হচ্ছে তাপ, ঠিক আছে, তার সঙ্গে সমান হচ্ছে, এটা সমানুপাতিক কিন্তু নয়। তাহলে এখান থেকে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে একটা ধারণা আমরা পাচ্ছি যে যান্ত্রিক শক্তিকে পুরোপুরি ভাবে, মানে যান্ত্রিক শক্তি থেকে পুরোপুরি বলবো না, যে তাপে রূপান্তর করা যায়, সম্ভব হবে। ঠিক আছে, এটা এখানে বলছে এই সূত্র থেকে জানা যায় যে যান্ত্রিক শক্তিকে তাপে বা তাপকে যান্ত্রিক শক্তিতে কনভার্ট করা যাবে। তো এবারে এখানে বলছে পরিমাণ কার্য করার জন্য নির্দিষ্ট পরিমাণ তাপের প্রয়োজন হয়, বিপরীত ক্রমে ওই একই বলছে যে নির্দিষ্ট পরিমাণ তাপ পেতে গেলে সর্বদা নির্দিষ্ট পরিমাণ কার্য করার প্রয়োজন হয়, মানে কোন রকম কার্য ছাড়া যেমন তাপ উৎপন্ন করতে পারবে না, ঠিক একই রকম ভাবে তাপ প্রয়োগ ছাড়া কোনোভাবে কার্য সম্পন্ন করা যাবে না। ঠিক আছে, মানে এক্ষেত্রে শক্তির ব্যয় অবশ্যই প্রয়োজন। এটি হচ্ছে তোমার প্রথম তাৎপর্য। তারপর দ্বিতীয় যেটা বলছে, এখানে একটা অভ্যন্তরীণ শক্তি সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়, যে অভ্যন্তরীণ শক্তি, আমরা যখন কোনো গ্যাসীয় সংস্থাকে তাপ দিই, সেই তাপ দেওয়ার পরে তার অভ্যন্তরীণ শক্তির একটা পরিবর্তন ঘটে। ঠিক আছে, এই অভ্যন্তরীণ শক্তি সম্বন্ধে এখানে একটা ধারণা পাওয়া যায়। ঠিক আছে, তো এই জায়গায় অভ্যন্তরীণ শক্তি একটি একটি অবস্থার অপেক্ষক, এই জায়গাটা একটু আন্ডারলাইন করে রাখবে, এটা তোমাদের এমসিকিউ হিসাবে থাকতে পারে, যে অভ্যন্তরীণ শক্তি অবস্থার অপেক্ষক, মানে পথ অপেক্ষক নয়, পথের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে, আর গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা কি সেটা একটু জেনে রাখতে হবে, যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি হচ্ছে, যেমন আমরা যখন বাইরে থেকে তাপ প্রয়োগ করি তখন কি হয় না, গ্যাসের অণুগুলোর গতিশীলতাটা বৃদ্ধি পায়, এটা আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে জেনেছি। তো গতিশক্তি বাড়ার সঙ্গে সঙ্গে তার এই গতিশক্তিটাই যেহেতু অভ্যন্তরীণ শক্তির পরিমাপ, হুম, যে অভ্যন্তরীণ শক্তি তার ইন্টারনাল এনার্জি যেটা বলা হচ্ছে সেটা গতিশক্তির পরিমাপ, সেই জন্য আমরা এটা ভাবতে পারি গতিশক্তি বেশি মানে তার উষ্ণতাও বেশি, কারণ শক্তির সঙ্গে টেম্পারেচারটা সমানুপাতিক, এর সঙ্গে টি সমানুপাতিক। পরের চ্যাপ্টারে পড়বো, ক্লাস 10 এ তোমরা পড়েছিলে কিছুটা, হয়তো ভুলে গেছো, যে গতিশক্তি সংস্থার গতিশক্তি ই যদি হয়, ই সমানুপাতিক টি হয়। ঠিক আছে, উষ্ণতা যত বাড়বে গতিশক্তি তত বৃদ্ধি পাবে। তাহলে এটাকেই অভ্যন্তরীণ শক্তি এখানে বলা হচ্ছে, যে গ্যাসীয় সংস্থার অভ্যন্তরীণ যে গতিশক্তিটা, গতিশক্তি, স্থিতিশক্তি, ঘূর্ণন শক্তি, এগুলোর সমষ্টিকেই বলা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এই ডেফিনেশনটা দেওয়া আছে, যে কোনো বস্তুর অণুগুলির গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টি হলো তার অভ্যন্তরীণ শক্তি। ঠিক আছে, এটাই।
তো এই জায়গায় একটু তোমরা এমসিকিউ হিসাবে এই কোশ্চেনটা দেয়, যেমন প্রসঙ্গত উল্লেখ্য, এটা যদিও গ্যাসের গতিতত্ত্বে পড়বে, যে অভ্যন্তরীণ শক্তি গ্যাসের অণুগুলির তাপীয় গতির উপর নির্ভর করে, সংস্থার গতির উপর নির্ভর করে না। যেমন একটা গ্যাস সিলিন্ডারকে তুমি যদি চলন্ত মানে গ্যাস সিলিন্ডারটাকে স্থির রেখেছো, তার অভ্যন্তরীণ শক্তি যা হবে, ওই গ্যাস সিলিন্ডারটাকে যদি কোনো চলন্ত গাড়িতে রাখো, তো সেক্ষেত্রেও তার অভ্যন্তরীণ শক্তি একই থাকবে। এটা কিন্তু সিস্টেমের গতিবেগের উপর নির্ভরশীল নয়। উদাহরণ এখানে দেওয়া আছে, এটাই বললাম যে গ্যাসের সমগ্র গতির উপর নির্ভরশীল নয়। যেমন অক্সিজেন পূর্ণ সিলিন্ডারকে গাড়িতে করে একটা নির্দিষ্ট বেগে নিয়ে গেলে তার মোট শক্তি কিন্তু বৃদ্ধি পায়, মানে মানে পুরো টোটাল সিস্টেমটা শক্তি বৃদ্ধি পাচ্ছে, কিন্তু গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অর্থাৎ তার আন্তঃশক্তিটা, গ্যাসের অণুগুলোর শক্তি, সেটা কিন্তু একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এই যে সিলিন্ডারের সাপেক্ষে গ্যাসীয় অণুগুলি গতির কোনো পরিবর্তন না হয়, উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তার মানে কি অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। এটা কোশ্চেন হিসাবে থাকে এরকম, একটি গ্যাস সিলিন্ডারকে যদি চলন্ত গাড়িতে নিয়ে যাওয়া হয়, তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় কি হয় না, বা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় কি পায় না, এরকম ধরনের কিছু কোশ্চেন থাকে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু বলতে হবে যে কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে। আর এই তাপগতিবিদ্যার প্রথম সূত্রের বদ্ধতা জানতে হবে। সীমাবদ্ধতাটা কি না, সেটা হচ্ছে যে এইখান থেকে আমরা জানি যে কিছু পরিমাণ কার্য করলে তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, মানে এই যে তাপ প্রয়োগ করলে কতটা পরিমাণ কার্য হলো, তার অভ্যন্তরীণ শক্তি কত বৃদ্ধি হলো, সেটা হয়তো বলতে পারো। ঠিক আছে, কিন্তু এইটা কখনো বলা যায় না যে, যেমন ধরো এটা এ বস্তু, আমি এরকম বলছি এ বস্তু আর একটি বি বস্তু, এখানে এ বস্তুর টেম্পারেচারটা বেশি, টি এ গ্রেটার দেন টিবি, অর্থাৎ এ বস্তুর টেম্পারেচার বৃদ্ধি বেশি। তো এদেরকে যদি পরস্পরের সংস্পর্শে নিয়ে আসা হয়, এদেরকে যদি ডাইরেক্ট কন্টাক্টে নিয়ে আসা হয়, তখন কি হবে, এ বস্তু তাপ বর্জন করবে, বি বস্তু তাপ গ্রহণ করবে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এ বস্তু ডিকিউ পরিমাণ তাপ দিয়েছে বি বস্তুকে, তার ফলে কি হবে, বি বস্তুর উষ্ণতা বৃদ্ধি হবে। আর তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী এ কিছুটা আয়তন বৃদ্ধি হবে, কৃতকার্য করবে। তার মানে লিখতে পারবো ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। কিন্তু এইটা যদি ঘটতো, ধরে নাও আমার কিন্তু বলে দিলাম ডি এ গ্রেটার দেন টিবি, অর্থাৎ এ বস্তুর উষ্ণতা বেশি, বি বস্তুর উষ্ণতা কম, পরস্পর সংস্পর্শে নিয়ে আসলাম। যদি উল্টো প্রসেসটা হতো, উল্টো প্রসেসটা মিন্স আমি এখানে বললাম যে বি বস্তু থেকে এ বস্তুতে তাপটা সঞ্চালিত হচ্ছে, যদিও বি বস্তু শীতল বস্তু, এ বস্তু উষ্ণ বস্তু, তবু আমি ধরে নিচ্ছি বি বস্তু থেকে এ বস্তুতে তাপ সঞ্চালন হচ্ছে। কতটা না ডিকিউ পরিমাণ। তার ফলে কি হবে, এ বস্তুর তাপমাত্রা যা ছিল তার থেকে আরো বাড়বে, তার মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটবে, ঠিক কিনা। তার উষ্ণতা বৃদ্ধি হচ্ছে মানে তার বাহ্যিক কিছুটা কার্য করবে, অর্থাৎ ডিডব্লিউ সেটাও হবে। তার মানে এক্ষেত্রেও এই তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রযোজ্য, ঠিক কিনা, যে ডিকিউ পরিমাণ সংস্থাকে তাপ দেওয়া হচ্ছে, অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হচ্ছে, ডিডব্লিউ হচ্ছে, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র ভ্যালিড। ঠিক আছে, কিন্তু প্রক্রিয়াটা ঘটে, ঘটে কি বাস্তবে এটা ঘটে না। কিন্তু কেন ঘটে না সেটার ব্যাখ্যা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিতে পারে। ঠিক আছে, বা এই যে আমরা পড়েছি যে কৃতকার্য করলেই তাপ উৎপন্ন হয়, এখানে W ইকাল টু ডিকিউ প্লাস ডিডব্লিউ, এটা বলা হচ্ছে এই ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। এখানে যে কার্যে রূপান্তরিত হচ্ছে, কোনো কিছু পরিমাণ তাপকে কখনোই 100% কার্যে, বা কিছু পরিমাণ কার্যকে কখনোই 100% তাপে রূপান্তরিত করতে পারে না। কেন পারে না সেটারও ব্যাখ্যা তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিতে পারে। ঠিক আছে, এই দুটি হচ্ছে এখানে সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতা। ঠিক আছে, এইগুলি পড়তে হবে।